বাংলাদেশে যাই ঘটে সেটা শিবের উপর দায় দিয়ে দাও। আমরা তো আমাদের রাজনীতিটা প্রকাশ্য করি, গোপনে কোনো কিছু করি না। উনি কিছুক্ষণ আগে খুব চমৎকার অনেকগুলো দায় শিবের উপর দিয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে একটা অভিযোগ নেই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক, আপনারা জানেন যে এদেশের সকল অর্জনের পেছনে ছাত্র এবং জনতা একসাথে লড়াই করেছে এবং বিজয় ছিনিয়ে এনেছিল। সেই 52, 71 কিংবা 90 আর একদমই 24, সেই সব জায়গায় আসলে সবার আগে এই নেতৃত্বে ছিল এদেশের ছাত্র সমাজ, তাদের সাথে মিলিত হয়েছিল আপামর জনতা। সেই ছাত্ররা কিংবা শিক্ষার্থীরা যারা এদেশের ভবিষ্যৎ, যাদের নিয়ে প্রতিটি মানুষ স্বপ্ন দেখে, সেই শিক্ষার্থীদের রাজনীতি, যারা রাজনীতি সচেতন হবে এটাই স্বাভাবিক। সেই শিক্ষার্থীদের রাজনীতি কেমন চলছে, ছাত্র রাজনীতি এবং শিক্ষার পরিবেশে বা কেমন, তা নিয়ে আমরা আজকে কথা বলবো। মাই টিভি সংলাপে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, পরিচয় করে দিচ্ছি, ডান পাশে রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম। মালুম, স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। ডান পাশে রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম, আপনাকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমি প্রথম শুরু করছি শ্যামল মালুম, আপনাকে দিয়ে। আমাদের শিরোনাম শুনছিলেন ছাত্র রাজনীতি, শিক্ষার পরিবেশ, সেখানটাই আসি। দীর্ঘদিনে আমরা দেখেছি যে সকল অর্জনে শিক্ষার্থীরা মাঠে ছিল, বিশেষ করে 24-এর আন্দোলনের যে জায়গাটিতে আমরা দেখেছিলাম যে একদম সব শিক্ষার্থীদের সাথে দেশের আপামর জনতা একসাথে নেমেছিল। কিন্তু সেই শিক্ষার্থীরা, অনেকে বলছেন যে সেই শিক্ষার্থীরা যে সেই মাঠে নামলো, 1 বছর অতিবাহিত হলেও সেই শিক্ষার্থীরা সবাই কি ক্লাসরুমে আর ফিরে যেতে পেরেছে? জি, ধন্যবাদ। আজকের এই মাই টিভি সংলাপে যারা আমাদেরকে শুনছেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে, আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বিষয়টা হচ্ছে যে বিষয়টা আসলে একদিনের গল্প না, গল্পটা বিগত বলতে গেলে 17 বছরের গল্প বলতে হবে। আমাদের 2007 সালের যে একটা তথাকথিত 111 সরকার এবং পরবর্তী 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তী প্রায় দীর্ঘ 17 বছর পরপর 3টি নির্বাচন হয়েছে। এই 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, মানুষের ভিতরে পুঞ্জীভূত ক্ষোভ ছিল। সেই পুঞ্জীভূত ক্ষোভ থেকে মানুষ বারবার রুখে দেওয়ার চেষ্টা করেছে এবং সেই ধারাবাহিকতায় 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে এবং সেই ফ্যাসিবাদ মুক্তির যেই বিনিময়, সেটা কিন্তু কম না। প্রায় 2000 মানুষ জীবন দিয়েছে, ছাত্র জনতা আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে অনেক মানুষ। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই আন্দোলনের সাথে ছিলাম শুরু থেকেই। আপনি যে প্রশ্নটা করেছেন যে আন্দোলন পরবর্তী সময়ে ছাত্ররা কি ঘরে ফিরে যেতে পেরেছে কিনা, এখন দেখুন আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ক্লাসরুমে ফিরেছে কিনা, এটিও একটা অন্যতম। জি, ক্লাসরুমে ফিরেছে কিনা। এখন আমরা যারা ছাত্র সংগঠন করি, আমাদের মেইন কাজ কিন্তু পড়াশোনা করে। আমরা পড়াশোনা করি, প্লাস হচ্ছে আমরা পাশাপাশি ছাত্র রাজনীতিটা করি। আমাদের পড়াশোনা তো প্রাইম কনসার্ন। এখন যারা হচ্ছে আপনার এই জুলাই এবং আগস্টের আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, বিশেষ করে সকল ছাত্র সংগঠনের নেতাকর্মী যারা ছিল, তারা তো মোটামুটি ক্লাসরুমে ফিরে যাওয়ার তো কথা। অনেকে গেছে, আবার অনেকে নতুন দল করেছে, অনেকে নতুন দল করে সেই দলের রাজনীতির সাথে যুক্ত হয়েছে। তো সুতরাং যে প্রশ্নটা আপনি করেছেন সেটা হচ্ছে যে রাজনীতি করে সে তো রাজনীতি করবে, যে পড়াশোনা করার সে পড়াশোনা করছে, রাজনীতিও করছে, দুইটাই করছে। তো সব কিছু মিলিয়ে আপনার হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে প্রেক্ষাপট চলছে, সেই প্রেক্ষাপটের আলোকে বলতে হবে যে আমাদের যেই ছাত্র রাজনীতির যেই পুরাতন জায়গা, সেই জায়গাটা আমরা কখনো ফিরে যেতে চাই না। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন আমার নিয়মিত শিক্ষার্থী ছিলাম, আমার অনেক কষ্ট করতে হয়েছে পড়াশোনা শেষ করতে। কয়েকবার প্রক্টোরিয়াল বোর্ডের মাধ্যমে পরীক্ষা দিতে হয়েছে, অনেকবার অ্যাসাল্টের শিকার হতে হয়েছে ক্যাম্পাসে। তো সব কিছু মিলিয়ে এখন তো সেই পরিবেশটা নেই। এখন ক্যাম্পাসে সবাই আসা যাওয়া করছে, ক্লাস করছে। এখন যে কেউ ইচ্ছা করলে তার শিক্ষা জীবন সমাপ্ত করতে পারবে, ক্লাস সমাপ্ত করতে পারবে। এখন কে ক্লাসে গেল, কে ক্লাসে ফিরে গেল না, এটা তার বিষয়। জি, ধন্যবাদ। সাদিক কায়েম, আপনার কাছে আসি। শিক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয় ইস্যুতে একটু কথা বলি। আপনারা যদিও সারা দেশেই দুজন ছাত্রনেতা আছেন যারা সারা দেশে আপনারা ঘুরেও বেড়ান ছাত্রদের আন্দোলন নিয়ে, সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে এই 5 দশক অতিবাহিত হলেও বাংলাদেশের
শিক্ষার পরিবেশ নিয়ে আপনারা কথা বলেন কিংবা ছাত্র রাজনীতি নিয়ে কথা বলেন, সেক্ষেত্রে আমরা যখন বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিং দেখি ইউনিভার্সিটিগুলো, সেগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত থাকি। আপনারা যতটা রাজনীতির কথা বলেন, আপনাদের আদর্শের কথা বলেন, শিক্ষার পরিবেশ নিয়ে কি ততটা কথা বলেন? শিক্ষার মান নিয়ে কি ততটা কথা বলেন? ধন্যবাদ। মাই টিভির সংলাপে যারা দেখছেন এবং ভবিষ্যতে যারা দেখবেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। দেখেন, আমরা যারা ছাত্র রাজনীতি করি, ছাত্র রাজনীতির অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং এই ক্যাম্পাসগুলোতে আগামীর যে প্রজন্ম তৈরি হচ্ছে, জি, আগামীর ন্যাশন বিল্ডিংয়ের জন্য যে প্রজন্ম দরকার, সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি করা, তো সেটার জন্য যে নেতৃত্ব দরকার সেই নেতৃত্ব তৈরি করা। তো সেই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটা দীর্ঘ অতীত আছে এবং গ্লোরিয়াস একটা পাস্ট আছে এবং আমাদের বহু নেতৃত্ব তৈরি করেছে যারা দেশ এবং জাতির নেতৃত্ব দিয়েছে। এবং সেই জুলাই বিপ্লবে আমরা সেটা দেখতে পেয়েছি। প্রথমে শিক্ষার্থীরাই আন্দোলন শুরু করেছে এবং ছাত্র সংগঠনগুলো সম্পৃক্ত হয়েছে এবং ছাত্র সংগঠনগুলো কিন্তু সফলতার সাথে আন্দোলনকে আজাদির একদম মুহূর্ত পর্যন্ত নিয়ে গিয়েছে। যখন একদম কেউ ছিল না মাঠে, তখন ছাত্র সংগঠনগুলোই কিন্তু সকল অংশীজনদেরকে একসাথে করে আন্দোলন কন্টিনিউ করে আন্দোলন সফলতার সাথে নিয়ে যাওয়া। তো এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে বলছি ছাত্র রাজনীতির আমরা আমূল পরিবর্তন করতে চাই। কারণ গত 16 বছরে খুনি হাসিনা এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নামে যা করেছে, এটা কোনো ছাত্র রাজনীতি না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড। প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে গণরুম, গেস্টরুম কালচার এবং দুর্বৃত্তায়নের রাজনীতির মাধ্যমে শিক্ষার্থীদের যে পড়ার পরিবেশ, সেই পড়ার পরিবেশটাকে সে নষ্ট করে দিয়েছে। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আসে, বাংলাদেশের সবচেয়ে ক্রিম শিক্ষার্থীরা কিন্তু এখানে আসে। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে শুধু তার বাবা মায়ের স্বপ্ন না, পুরো তার হচ্ছে আত্মীয় স্বজন এবং যে এলাকা থেকে আসছে সে এলাকার প্রত্যেক মানুষ তাকে নিয়ে স্বপ্ন দেখে। কিন্তু এই শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পরে গণরুম, গেস্টরুম কালচার, এই দুর্বৃত্তায়নের রাজনীতি, এই সব কিছু দেখার পরে শিক্ষার্থীদের সেই স্বপ্নটা ভঙ্গ হয়ে যায়। আস্তে আস্তে তার মধ্যে ব্যাড কালচারগুলো আসতে থাকে। তো এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই ক্যাম্পাসগুলোতে সেই যে দুর্বৃত্তায়নের রাজনীতি, সেই গণরুম, গেস্টরুমের কালচার, সেটা ভেঙে গেছে। আজকে শিক্ষার্থীরা স্বাধীনভাবে কথা বলতে পারছে, শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে, শিক্ষার্থীরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে। এবং আমি নিঃসন্দেহে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে। ছাত্রদল এই যে জুলাইয়ে আমাদের অগাস্টে যে সমাবেশটা করেছে, সেখানে 9 দফা যেটা দিয়েছে, নিঃসন্দেহে এটা অসাধারণ। বাংলাদেশের ছাত্র রাজনীতির জন্য এটা অসাধারণ একটি দফা, 9 দফা। এবং সেই 9 দফায় বলা হয়েছে গণরুম, গেস্টরুম কালচার এটাকে চিরতর বিলোপ সাধন করা হবে, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এনশিওর করা হবে এবং পাশাপাশি এখানে হিস্ট্রির ক্ষেত্রে একদম আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে একদম 24 পর্যন্ত সকল কিছুকে তারা এখানে নিয়ে এসেছে। তো এই যে ছাত্র রাজনীতির এখন আমাদের মধ্যে মতের অমিল আছে, কিন্তু আমরা দেশের ডেমোক্রেসি এনশিওর করার জন্য, ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ এনশিওর করার জন্য এবং শিক্ষার্থীদের যে কাজের মাধ্যমে পড়াশোনার বিঘ্ন হয় সেই কাজগুলো একদম চিরতরে বন্ধ করার জন্য আমরা সবাই একটা কনসেনসাসে চলে এসেছি। সেখানটাই প্রশ্ন যে আপনারা যখন বলছেন চলে এসছেন, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসুর নির্বাচনের তারিখ ঘোষণা হলো এবং তারপরে দেখলাম সেই পরিবেশটা কি একটু আবার এলোমেলো হয়ে গেল না? আচ্ছা দেখেন, এখানে বিষয়গুলো আমাদেরকে আরেকটু যদি স্টেজ বাই স্টেজ যায় তাহলে সবচেয়ে ভালো হয়। কারণ শিক্ষার্থীদের ট্রমাগুলো এখনো কাটে নাই। 16 বছরে তারা যেই ছাত্র রাজনীতি দেখেছে, ছাত্র রাজনীতির যে নেগেটিভ মাইন্ডসেট তাদের মাথার মধ্যে আছে, সেটা এখন পর্যন্ত ট্রমাগুলো দূর হয় নাই। তো এই ট্রমাগুলো দূর হওয়ার জন্য যেমন ছাত্রদল যে ঐতিহাসিক কাজ করেছে, তারা 9 দফা দেওয়া এবং তাদের অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষার্থীদের একটা ট্রাস্ট অর্জন করা, তো এইটা আমার কাছে মনে হয়েছে ছাত্রদল যদি আরো সময় নিয়ে শিক্ষার্থীদের আরো কাছাকাছি যেয়ে তাদের ছাত্র সংগঠনের ব্যাপারে যে নেগেটিভ মাইন্ডসেট আছে সেগুলোকে আরো একটু দূর করে যদি আগাতো তাহলে সবচেয়ে ভালো হতো। কারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা হলে হলে এখন ছাত্র রাজনীতি অথবা ছাত্র রাজনীতি বলতে সেই গণরুম, গেস্টরুমের এই মাইন্ডসেটগুলো এখন তাদের থেকে গেছে। তো এই জায়গায় ছাত্রদল যদি আরেকটু সময় নিয়ে সবার সাথে আলাপ করে, পলিসি ডায়ালগ করে এবং এই ছাত্র রাজনীতির রূপরেখাটা কী হবে সেগুলো যদি আমরা ঠিক করে তারপর যদি এই কমিটিগুলো হইতো তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমাদের কাছে মনে হয়েছে তারা অনেক বেশি তাড়াহুড়া করে এবং এটা স্টাডি না করে একটু মনে হয়েছে শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেওয়ার একটা মাইন্ডসেট আমরা এখানে দেখতে পেয়েছি, যে কারণে শিক্ষার্থীদের ভেতর থেকে একটা স্বতঃস্ফূর্ত খুব এখানে তৈরি হয়েছে এবং এটাকে আবার ক্যাশ করেছে এখন সদ্য যে সংগঠনটা তৈরি হয়েছে অভ্যুত্থান পরবর্তী, তারা এই আন্দোলন, শিক্ষার্থী আন্দোলন, এটাকে ক্যাশ করে একটা মব ক্রিয়েট করার চেষ্টা করেছে। একই সাথে এখানে বামপন্থীরা এঙ্গেজ হয়েছে, বামপন্থীদের সাবেক নেত্রী যারা আছে তারা এঙ্গেজ হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের আমরা দেখতে পেয়েছি কিছু স্থাপনা ভাঙচুর চালানো হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদের সাথে যে ভাষায় কথা বলা হয়েছে সেগুলো আলটিমেটলি আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে না।
তো এই সব কিছু মিলিয়ে আমাদের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আমরা যেহেতু এখন জুলাই বিপ্লব পরবর্তী বলছি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আমরা ছাত্র রাজনীতি বিনির্মাণ করতে চাই, সেক্ষেত্রে সকল অংশীজনদের সাথে কথা বলে, পাশাপাশি শিক্ষার্থীরা কি চাচ্ছে, কারণ ভাই আমরা যারা ছাত্র রাজনীতি করি এখানে সব মিলে 10 থেকে 15% বাংলাদেশের যত শিক্ষার্থী আছে তারা ছাত্র রাজনীতি করে সর্বোচ্চ হলে। এখন এর বাইরে যে 85% আমাদের সাধারণ শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থীদের মাইন্ডসেট তারা কি চাচ্ছে সেটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে না পারি, তাদের চাওয়া পাওয়া সেটাকে যদি আমাদের এজেন্ডার মধ্যে আমরা সম্পৃক্ত করতে না পারি, বরং তাদের উপর যদি আমরা চাপিয়ে দিতে চাই, তখন অর্গানিকলি তাদের ভিতর থেকে একটা প্রটেস্ট হবে, এবং এই প্রটেস্টটা আলটিমেটলি কার জন্য কল্যাণ না। তো সেখানে আমার অনুরোধ থাকবে ছাত্রদলকে আমরা সবসময় বন্ধুপ্রতিম মনে করি, তারা এই সমস্ত কর্মসূচি এবং কমিটি এই সব কিছুর ক্ষেত্রে অবশ্যই সকল অংশীজনদের সাথে আলাপ করে এবং ওভারঅল স্টাডি করে এই কাজগুলো করলে সবচেয়ে ভালো। অনেক ধন্যবাদ শ্যামল মালুম। অনেকগুলো পরামর্শ ছাত্র শিবিরের পক্ষ থেকে ছাত্র দলকে দেয়া হলো, বিশেষ করে মনে হয় যেটি হচ্ছে যে হল কমিটি করা হয়েছে সেগুলোর ব্যাপারেই তো 18টি হলে 593 জনকে দিয়ে একটা কমিটি করা হয়েছিল। ছাত্র শিবির বন্ধু প্রতিম সংগঠন দাবি করে আপনাদেরকে বেশ কিছু পরামর্শ, আপনারা শিক্ষার্থীদের পালস বুঝতে পারছেন না, চাপিয়ে দেওয়ার একটা মানসিকতা, ছাত্রদল আর একটু ধৈর্য ধরে আগানো দরকার ছিল বলে সাদিক কাইমের মন্তব্য। আপনার বক্তব্য শুনতে চাই। উনি যে কথাগুলো বলেছেন সেই কথাগুলো হচ্ছে উনি ওনার মতো করে বলেছেন, কিন্তু আমার মতো আমি যেটা বলি সেটা হচ্ছে 5ই আগস্ট পরবর্তী আজ 1 বছর পূর্ণ হলো। এই 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে একটা অভিযোগ নেই, নট এ সিঙ্গেল, কোনো বিষয়ে কোনো অভিযোগ এখন পর্যন্ত বাংলাদেশের কোনো ছাত্র সংগঠন ইভেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন পর্যন্ত কোনো অভিযোগ আনতে পারেনি। আমরা গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের সংগঠনের যে শীর্ষ নেতৃবৃন্দ, সকল ছাত্র সংগঠন, ছাত্র শিবিরও ছিল, সেখানে আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে কোশ্চেন করেছিল যে আমাদের দ্বারা গত 1 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ইভেন্ট ঘটেছে কিনা, একটা ঘটনা ঘটেছে কিনা, যেটা প্রশ্নবোধক। টিচাররা এক বাক্যে বলেছে যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। আরেকটা বিষয় হচ্ছে আমরা 5ই আগস্ট পরবর্তী সময় থেকে গত 1 বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারা দেশে আমরা শিক্ষার্থীদের পালস নিয়ে স্টাডি করেছি। আমরা বাংলাদেশের প্রায় 4000 শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিনিধি প্রেরণ করেছি, এবং প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে খোলা মাঠে বসে আমরা ঘন্টার পর ঘন্টা তাদের সাথে মত বিনিময় করেছি, তাদের মতামত নিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা কি চায় সেই কথাগুলো আমরা শোনার চেষ্টা করেছি, এবং তাদের যে প্রত্যাশা, যে চাওয়া, সেটার ভিত্তিতেই কিন্তু আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বর্তমানে কাজ করছি। যার কারণে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে তেমন কোনো উল্লেখযোগ্য কোনো এলিগেশন নেই, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে অভিযোগটা, যেই বিষয়টা এখানে বলা হয়েছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল কমিটিতে তাড়াহুড়া করে, এটা তাড়াহুড়া করার বিষয় ছিল না। আমাদের হল কমিটির কার্যক্রম শুরু হয়েছে অনেক আগেই, এবং আমরা যেহেতু ডাকসু নির্বাচন সামনে, ডাকসু নির্বাচন কেন্দ্রিক আমাদের একটা প্রিপারেশনের দরকার আছে, সেই জায়গা থেকে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, সেই জায়গা থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে আমরা কমিটি করেছি। আমরা আসলে কোনো গোপনের রাজনীতি করি না, আমরা প্রকাশ্যে রাজনীতি করি। এবং হচ্ছে যে আমরা যে প্রকাশ্যে রাজনীতি করি, এখন আমরা তো গোপনে গোপনে কাউকে বলে দিতে পারি না যে ভাই তুমি অমুক হলের এই, তুমি অমুক হলের এই। আমরা সবাইকে জানিয়ে করতে হবে যে আমাদের অমুক হলের প্রতিনিধি, এদের মাধ্যমে আমরা অমুক হলের কমিটি করতে পারবো, অমুক হলের তারা আমাদের সংগঠনের নেতৃত্ব দিবে। কিন্তু ইসলামী ছাত্র শিবির বিভিন্ন হলে ওনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ফরহাদ বলেছেন ছোট ছোট টিম করেছে, সেই টিমের মাধ্যমে তারা কার্যক্রম প্রকাশ করেন। এই টিমের মেম্বার কারা, এই টিমের কার্যক্রম কি, এই বিষয়ে কেউ জানে না। দ্যাট ইজ দ্য প্রবলেম। আরেকটা বিষয় হচ্ছে যে উনি যেই জিনিসটা বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কমিটি হওয়ার পরে যে একটা মব ক্রিয়েট হয়েছে, সেই মব ক্রিয়েটের দায়ভারটা তিনি এনসিপির যে নতুন ছাত্র সংগঠন বাক্সার সহ আরও অনেকের উপর, বামপন্থী দলের উপর দায়টা চাপানোর চেষ্টা করেছেন। কিন্তু আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে হলের ভিতরে যে মেয়েগুলো সরাসরি মাইকিং করে শিক্ষার্থীদেরকে আহ্বান করেছে এই ছাত্রদলের কমিটির বিরুদ্ধে মাঠে নামার জন্য, তাদের পরিচয় আমরা কিন্তু বের করেছি। সোশ্যাল মিডিয়াতে এসেছে, তাদের একটা ছবি এসেছে কোরাম 3, ওই ছাত্র শিবির টিএসসিতে যেই চিত্র প্রদর্শনী করেছে সেখানে তাদের ছবি আছে, শিবিরের বিভিন্ন এলিমেন্টস তারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে। যেই মেয়েগুলো মাইকিং করেছে সেই মেয়েগুলো সোশ্যাল মিডিয়াতে আবার শিবিরের সেই জিনিসগুলো শেয়ার করেছে, শিবিরের অ্যাক্টিভিটিস শেয়ার করেছে, জামাত ইসলামের অ্যাক্টিভিটিস শেয়ার করেছে। সুতরাং আমরা যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা রাজনীতি যেভাবে করবেন সেটা নিয়ে আমরা আপনাদেরকে সাজেশন দিব না। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে প্রকাশ্যে করতে হবে সব কিছু, গোপনে কোনো কিছু করা যাবে না। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল স্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সহ আমরা সব জায়গায় একটা কথাই বলবো,
গোপন রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে। এখানে আমি একটু আপনাকে থামালাম। 2024-এর 17 জুলাইয়ের সিদ্ধান্ত ছিল আবাসিক হলে ছাত্র রাজনীতি না করার। প্রশাসন আপনাদের সাথে মিটিং এর পরে সেটি তো বহাল রেখেছে এখন পর্যন্ত, আপনারা তো এটি মেনে নিয়েছেন নাকি? নো। এইখানে একটা বিষয় হচ্ছে যে 2024 সালের 17 জুলাই 15 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের এনে মারা হয়েছিল, তারপর 1-2 দিন পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে আমরা দেখলাম যে ছাত্র রাজনীতি নিষিদ্ধের বিষয়ে প্রক্টর বরাবর কিছু অ্যাপ্লিকেশন সাবমিট করেছে। কারা করেছে সেটা আমরা জানি না, সেটা অনিশ্চিত। যাই হোক, এখন ওই অ্যাপ্লিকেশনের পার্সপেক্টিভে সেই যে কথাগুলো আসছে সেটা, এখন ছাত্র রাজনীতি বন্ধের আইনি জটিলতা আছে। আইনি জটিলতা কি? সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গতকালকে বিসি মহোদয়ের কাছ থেকে মাইক কেড়ে নিয়ে তিনি বলতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে ছাত্র রাজনীতি বন্ধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কি সেই এখতিয়ার আছে ছাত্র রাজনীতি বন্ধ ঘোষণা করার? নাম্বার 1, সেই এখতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের নেই। সে এখতিয়ার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরেরও নেই। সেই এখতিয়ার রয়েছে নির্বাচিত সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973 যদি অ্যামেন্ডমেন্ট করার সুযোগ থাকে, সেক্ষেত্রে একমাত্র পসিবল যে ছাত্র রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকবে কি থাকবে না, নাম্বার 1। আর নাম্বার 2 যে বিষয়টা, ধরেন একটা নির্বাচিত পার্লামেন্ট ছাত্র রাজনীতি বন্ধ করলো, কিন্তু সেটা বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সংবিধান, যেটা সংবিধানের 37, 38 এবং 39 ধারার বিরুদ্ধে চলে যাবে। মানে জাতীয় সংসদ বলছেন নাকি জাতীয় সংসদ? মানে আপনাদের ডাকসু? আমি বলি ডাকসু না, ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, বা ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হলে আইনি জটিলতা আছে। এখানে হলে ছাত্র রাজনীতি, আমি বলি সেটা হল বলেন আর বিশ্ববিদ্যালয় বলেন, যে কোনো জায়গায় বলেন, আপনি ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে গেলে আইনি জটিলতা আছে। প্রথম জটিলতা হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে গেলে সেটা আপনার নির্বাচিত পার্লামেন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আদেশ 1973 অ্যামেন্ডমেন্ট করতে হবে। এখন 1973 ধরেন আপনি অ্যামেন্ডমেন্ট করলেন নির্বাচিত পার্লামেন্ট থেকে, কিন্তু সেই অ্যামেন্ডমেন্টটা আবার বাংলাদেশ সংবিধানের 37, 38, 39 ধারার বিরুদ্ধে চলে যাবে। সেখানে মত প্রকাশের স্বাধীনতা দেওয়া আছে, সাংবিধানিক। ধরেন আপনি সংবিধানও চেঞ্জ করলেন, কিন্তু বাংলাদেশ যে ICCPR এর যে এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে ইন্টারন্যাশনাল, সেটার 19, 20 এবং 22 নং ধারার বিরুদ্ধে চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে ICCPR এর থেকে বের হয়ে আসতে হবে। সুতরাং ছাত্র রাজনীতি বন্ধের যে লিগ্যাল যে বিষয়টা, সেইটা বাংলাদেশের স্ট্রাকচার নেই। বাংলাদেশের কোনো প্রচলিত আইনে এখন পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধ করার, ইভেন হলেও বন্ধ করার কোনো লিগ্যাল প্রসিডিউর কেউ দাঁড় করাতে পারবে না। অনেক ধন্যবাদ মালুম। আমি সাদিক কায়েম আপনার কাছে ফিরব। গুপ্ত রাজনীতির এই আলোচনা কিংবা সমালোচনা আপনাদের পিচ কিন্তু ছাড়ছে না, এবং সাথে কিন্তু তিনি লাগিয়ে দিলেন যে তারা তো প্রকাশ্যে ডিক্লেয়ার করেছে। আপনাদের তাহলে হল কমিটি থাকার অভিযোগও তাদের আছে, যদিও মানে আপনাদের বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলছে এটি টিম, এবং আপনাদের এই হল কমিটির রয়েছে বা কাজ করছেন বাম সংগঠনগুলো এই অভিযোগ কিন্তু দিয়ে আসছিল। শৃঙ্খলা কমিটির নামেও আপনাদের শৃঙ্খলা কমিটি তো আপনাদের লোকজনই নিয়ন্ত্রণ করছে, এরকমও বাম সংগঠনগুলোর কিন্তু অভিযোগ। ধন্যবাদ। দেখেন, জুলাই বিপ্লবের পরে আমরা আমাদের বন্ধুবান্ধব ছাত্র সংগঠনের কয়েকটা অভিযোগ ক্রমাগত শুনতে পাচ্ছি, যে অভিযোগগুলো অবান্তর আর কি। একটা হচ্ছে গুপ্ত কমিটি। গুপ্ত কমিটি বলতে কি ভাই? ইসলামী ছাত্র শিবির গত 1 বছর ধরে একটু যদি আপনি দেখেন, ইসলামী ছাত্র শিবির শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের মোট 144টা ইউনিট আছে সারা দেশে। শুধুমাত্র যদি ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের যদি আপনার অ্যাক্টিভিটি এগুলো একটু দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি প্রোগ্রাম করছে ইসলামী ছাত্র শিবির। প্রতিটি মাসে টিএসসি থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো অডিটোরিয়াম আছে প্রত্যেকটা জায়গায় শিবিরের প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, এবং প্রত্যেকটা কর্মসূচিতে আমাদের যারা নেতাকর্মীরা আছে সবাই অংশগ্রহণ করেছে। সেগুলোর ভিডিওগুলো আপনি ইউটিউবে গেলে, আমাদের মিডিয়াগুলোতে গেলে সব জায়গায় আপনারা দেখতে পাবেন। এর পাশাপাশি আমাদের ওইখানে কারা আছে, আমাদের এই যে কর্মসূচিগুলো আমরা যে বাস্তবায়ন করি, প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নের সময় আমাদের একটা কোঅর্ডিনেশনের মাধ্যম হয়। প্রত্যেকটা কর্মসূচি বাস্তবায়নের জন্য একটা টিম থাকে, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সবাই অলরেডি ব্যাখ্যা দিয়েছে। একটা যে আমি হেল্প ক্যাম্প করবো, এটা তো এমনি করতে পারবো না, এটার জন্য আমার একটা টিম থাকবে, কারণ আমাদের এখানে কাজগুলো সব কিছু কোঅর্ডিনেশনের মাধ্যমে হয়। এরপর হচ্ছে আমরা যে কর্মসূচি করেছি, আগ শিবির, নো শিবির, শিবির সম্পর্কে যত জানার প্রশ্ন তাদের আছে টিএসসি অডিটোরিয়ামে। এরপর রিসেন্টলি যে আমরা একটা হচ্ছে জুলাই উপলক্ষে প্রদর্শনী আয়োজন করেছি, দেখি না এই প্রত্যেকটা টিম, মানে প্রত্যেকটা টিমের গুলো করবেন না, আপনারা যে অ্যাক্টিভিটিস গুলো করার যে টিমগুলো আছে, যে কমিটিগুলোর মাধ্যমে আপনারা কার্যক্রমগুলো চালাচ্ছেন, আমরা তো একটা প্রোগ্রাম করার আগে আমরা বলে দেই যে এই কমিটি এর মাধ্যমে প্রকাশ আমাদের পরিচালিত হবে। আপনারা তো সেইগুলো প্রকাশ করেন না। আমাদের প্রত্যেকটা জিনিসে প্রকাশিত আছে, হয় আপনি আমাদের ফেসবুক পেজটা গিয়ে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় পেজ আছে, ওখানে গেলে আপনি সব কিছু পাবেন। আমার কাছে মনে হচ্ছে আমাদের বন্ধু বান্ধব যারা আছে তারা আমাদের অ্যাক্টিভিটিগুলো তারা ফলো করে না, ফলো করে তারা জাস্ট ওই যে দায় দিয়ে দাও, অথবা ওই যে আগে আরেকটা গ্রুপ চালাই দিত,
এই ধরনের কর্মসূচিতে তারা অভ্যস্ত হয়ে পড়েছে বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ প্রত্যেকটা মাসেই আমাদের কর্মসূচি ছিল এবং প্রত্যেকটা কর্মসূচিতে আমরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখতে পাচ্ছি। এবং আমাদের কর্মসূচিতে শুধুমাত্র শিবিরের যারা জনশক্তি কর্মী এরা আসে ওটা না, সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সারা। আমাদের যেটা লাস্ট হচ্ছে জুলাই উপলক্ষে আমরা প্রদর্শনী করেছি, 3 দিনের কর্মসূচি ছিল। ওইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র সর্বস্তরের শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। এবং এই যারা এসেছে এর মধ্যে শ্যামল ভাই বলেছেন হচ্ছে যে রিসেন্টলি আন্দোলন হয়েছে, ওইখানে কয়েকজনের ফেসবুকে এই ছবি পাওয়া গেছে। এখন ভাই আপনাদের কর্মসূচিতে তো যে কেউ যাইতে পারে, যাওয়ার পরে সে ফেসবুকে দিল, এর মানে কি সে আপনার কর্মী হয়ে গেল? মানে আমাদের হচ্ছে দেখেন, আবার ইসলাম ছাত্র শিবির আপনার স্ট্রাকচারটা একটু বুঝতে হবে। আমরা অনেক ক্ষেত্রে ছাত্র শিবিরকে অন্যান্য ছাত্র সংগঠনের সাথে গোলায় ফেলি। ইসলাম ছাত্র শিবিরের স্ট্রাকচারটা হচ্ছে এখানে আমাদের এখানে নেতা হয় কম, ঠিক আছে? আমরা এই সমস্ত কাজগুলো কোঅর্ডিনেশনের মাধ্যমে করি। একটা আমাদের হচ্ছে কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের সবগুলো কাজগুলো বাস্তবায়ন হয়। অন্যান্য সংগঠনে যেটা হয় ভাই, নেতা হওয়ার জন্য সবাই একজন আরেকজনের ফলো করে, বিভিন্ন গ্রুপিং থাকে। যখন দেখা যাচ্ছে হচ্ছে ওই নেতা হইতে পারে না, এরপর দিন থেকে এর পেছনে ককটেল মারে। কিন্তু ইসলাম ছাত্র শিবির এখানে পদের প্রতি মারামারি করা, গ্রুপিং করা, এগুলোর কোনো এক্সাম্পল ইসলাম ছাত্র শিবিরে পাবেন না। এখানে খুবই ডিসিপ্লিন এবং সবকিছু প্ল্যান অনুযায়ী আমাদের কোঅর্ডিনেশনের মাধ্যমে আমাদের সবকিছু বাস্তবায়ন হয়। তো সেই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমাদের কাজের কোঅর্ডিনেশন কীভাবে হয় এই সব কিছুই তিনি ক্লিয়ার করেছেন। এখন বিষয় যেটা হচ্ছে, আমাদের আদর্শিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাদের যারা বন্ধুপ্রতিম তারা বিভিন্নভাবে যেহেতু আমাদের পাচ্ছে না। ইসলাম ছাত্র শিবির দেখেন কেউ চাঁদাবাজি করে না, সারা দেশে আপনি খোঁজ নেন একটা জনশক্তি একজন কর্মীর চাঁদাবাজি করছে, দর্শন করছে, কারো হক মেরে খাইছে, অথবা হচ্ছে কোনো বাণিজ্য করছে, এই ধরনের কোনো অভিযোগ পাবেন না। সুতরাং শিবিরকে তো গায়েল করতে হবে, শিবিরকে তো ট্যাগিং করতে হবে, ফ্রেমিং করতে হবে। সুতরাং বামপন্থীরা শিবিরকে এর আগে শাহবাগ কায়েম করার মাধ্যমে হত্যাযজ্ঞ করছিল। এখন জুলাই বিপ্লবের পরে আমাদের যারা ফেসিবাদ বিরোধী আমরা যারা একসাথে আন্দোলন করছি, তারা এখন ইসলাম ছাত্র শিবিরকে যেহেতু মোকাবেলা করতে পারতেছি না, সুতরাং বিভিন্নভাবে আমাকে ট্যাগ দিতে হবে, যেই ট্যাগগুলো শাহবাগীরাই তৈরি করেছিল, ঠিক আছে? এবং এই শাহবাগীরাই কিন্তু বাংলাদেশের সংকটটা তৈরি করছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের এই বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এই শাহবাগীদের খপ্পরে পড়ছে অনেক ক্ষেত্রে। কারণ আমি ছাত্র দলের আমি শুভাকাঙ্ক্ষী এবং ছাত্র দলের আমি স্ট্রাগল দেখেছি। আমরা একসাথে লড়াই করেছি সেই 13 সালে, 14 সালে, 15 সালে এবং পুরো 16 বছর ধরে ছাত্র দলে অসংখ্য আমাদের ভাই এবং বোনেরা তারা নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। কিন্তু এই বামপন্থীরা এই শাহবাগীরাই বাংলাদেশের সংকট তৈরি করেছে। তারা শহীদ জিয়াকে কি বলতো? মিলিটারি রুলার। এবং এই যে শহীদ জিয়া পার্বত্য চট্টগ্রামে যান, আজকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতা যে আছে, পার্বত্য চট্টগ্রাম যে আছে, এটা অন্যতম অবদান হচ্ছে শহীদ জিয়ার। এবং তিনি ওখানে যেভাবে হচ্ছে সিকিউরিটি এনশিওর করার জন্য যে কাজগুলো করেছে, কিন্তু আজকে দেখেন এই বামপন্থীরা তারা কি বলে? শহীদ জিয়ারাই হচ্ছে মিলিটারি রুলার হিসেবে ডাকে এবং ওনার এই অবদানকে অস্বীকার করে, ক্রমাগত সে বিষোদ্গার করে। এই ধরনের এই যে যারা শাহবাগ কায়েম করেছে, যারা বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে, যারা গত 16 বছরে সব আইনাগর থেকে শুরু করে খুনি হাসিনার যত ধরনের হচ্ছে হত্যাকাণ্ড আছে, মানবাধিকার লঙ্ঘনমূলক কাজ আছে, সেগুলোকে বৈধতা দিয়েছিল, সেই এই কালচারাল ফেসিস্টরা, এই শাহবাগীরা, এই দিল্লির যারা এজেন্ডা বাস্তবায়ন করে, তাদের একটা অংশ আজকে আমার কাছে মনে হচ্ছে ছাত্রদল তাদেরকে বিভিন্নভাবে মিসগাইড করছে এবং তাদের দ্বারা মিসগাইডেড হয়ে তারা এই ধরনের ফ্রেমিং ট্যাঙ্গিং এর রাজনীতি আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আমি অনুরোধ করবো ছাত্রদলকে এই শত্রু এবং মিত্র চিন্তা হবে, কে আমার শত্রু এবং কে আমার মিত্র। এই শত্রুদেরকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি এবং মিত্রকে যদি আমি ট্যাগিং করি এবং তাদের উপর দায় চাপিয়ে দিই, তাহলে আলটিমেটলি এটার ভালো কিছু বয়ে আনবে। অনেক ধন্যবাদ। শ্যামল মালুম, আলোচনায় আসলে সেটি হচ্ছে যে বামপন্থী, শাহবাগী এগুলোর আলোচনায় আসছে এবং একটা বিষয় দেখলাম যে শিবিরের যে প্রদর্শনী সেখানেও বামপন্থীদের নিয়ে আলোচনা করেছেন। আবার এই যে আপনাদেরও বিভিন্ন সেবামূলক বিভিন্ন বিষয় ছিল হলগুলোতে, সেগুলো ছাত্র শিবিরেরও পানির যে ফিল্টার টিল্টার ছিল ভাঙা টাঙা, সেগুলোরও নাম আসছে। আবার শিবিরের নেতা বলছে যে আপনাদেরকে সেই বামপন্থীরা মিসগাইড করছে। আপনি কি মনে করেন সেই মিসগাইডের মধ্যে পড়ছেন? কারণ হচ্ছে আপনাদের হল কমিটি ঘোষণার পরেও বাম সংগঠনগুলো কিন্তু প্রতিবাদ করেছিল। আসলে তারা কি এতটাই শক্তিশালী যে আপনাদের মতো দুটো ছাত্র সংগঠন থাকার পরেও আপনাদেরকে মিসগাইড করে কিংবা আপনাদের আড়ালে তারা শক্তি প্রদর্শন করতে পারে? না, বিষয়টা হচ্ছে আমরা সেরকম মনে করি না। কারণ হচ্ছে আমরা তো আমাদের রাজনীতিটা প্রকাশ্যে করি, গোপনে কোনো কিছু করি না। এখানে যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আপনার গত 15 বছরে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব কিছু প্রকাশ্যেই করেছি। আমরা আপনার হচ্ছে এই নরসিংদী জামিয়া কাশিমিয়া যে মাদ্রাসা আছে, সেই মাদ্রাসার শিবিরের সাবেক দুজন নেতা ছিল, একজন জাকির আর একজন ছিল দারুসালাম শাকিল। তারা আমরা খোঁজ নিয়ে যেটা জেনেছি, পরে আবার দেখলাম যে তারা একটা সময়ে ছাত্রলীগের শীর্ষ পদেও তারা চলে এসেছিল, ছাত্রলীগের সেক্রেটারি হয়েছিল
এরকম। এখন এই যে আমার পাশে বসে আছে আমাদের সাদিক কায়েম, তিনি এখন আমরা 5 তারিখের পরে ওনাকে কিভাবে আমরা পেয়েছি সেই জিনিসটা তো জানতে হবে। উনি যে শিবিরের সাদিক কায়েম, এটা তো আমাদেরকে জানতে হবে আগে। সেটা হচ্ছে যে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রথম ওনাকে আবিষ্কার করেছে, যে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের থ্রুতে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন প্রথম জানতে পেরেছে যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের একটা দায়িত্বশীল পোস্টে আছেন। এবং ছাত্র সংগঠনগুলো যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে প্রশ্ন করেছিল প্রথম, যে আমরা শিবিরের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে আমরা জানি না, আপনি কিভাবে জানলেন? ঠিক ওই দিনই শিবিরের কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আত্মপ্রকাশ ঘটেছে। তো সাদিক কায়েম এখানে আছেন, ওনার অসংখ্য ছবি, এক সময় উনি ছাত্রলীগের নেতা ছিলেন, নৌকার মিছিল করেছেন, অনেক ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। কিন্তু সেটা বিষয় হচ্ছে যে আমরা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, একটা কথা বলি সেটা একেবারে ভেরি ট্রু। আমার এই প্রশ্নটা বারবার আমার মাথায় আসে, আমি আশা করছি সাদিক কায়েম এই প্রশ্নটার আজকে উত্তর দিয়ে যাবে এখানে। সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির ইসলামের নামে রাজনীতি করে, যারা ইসলামের নামে রাজনীতি করে তারা কিন্তু মৃত্যুকে ভয় পায় না। ছাত্র শিবির দাবি করছে যে ছাত্রলীগের নির্যাতনের ভয়ে তারা শিবির নামে আত্মপ্রকাশ করেনি, ছাত্রলীগ হিসাবে কাজ করেছে। তাহলে তারা মৃত্যুকে ভয় পায়, আর যারা মৃত্যুকে ভয় পায় তারা ইসলামের রাজনীতি কিভাবে করবে? জি, আপনার এই জবাবটা তার কাছ থেকে নিব, কিন্তু আমি একটু ক্লিয়ার হতে চাই। বাম সংগঠন বা ছাত্র ইউনিয়ন তো আপনারা যে হলের যে কমিটি করেছেন সেখানে তো তারা পক্ষে না। না, এটা না, এরকম তারা আমাদের জগন্নাথ হলে কয়েকদিন আগে তো আপনার ছাত্র ইউনিয়ন না ছাত্র ফ্রন্ট জানি, ওরা কাউন্সিল করে হল কমিটি করেছে জগন্নাথ হলে তো ওরা কাউন্সিল করে কমিটি করেছে। বাম সংগঠনের কোনো প্রতিক্রিয়া তো আমাদের চোখে ওইরকম ভাবে পড়েনি। বাম সংগঠনগুলো এখানে ব্যক্তি হিসাবে কেউ কথা বলেছে, ব্যক্তি হিসাবে আমরা দেখেছি উমামা কিছু কথা বলেছে, বলেছে ছাত্র ইউনিয়ন, আমি একটু কোট করি, ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেছে আপনাদের এই সিদ্ধান্ত অপরিণামদর্শী সিদ্ধান্ত এবং আপনারা এই সিদ্ধান্তটা আপনাদের সঠিক হয়নি। উনি আরো অনেক বিষয়ে উনি ওনার জায়গা থেকে বলতেই পারে, কিন্তু যখন ডিবেট আসবে, কথা আসবে, দেখেন ছাত্র ইউনিয়ন বা বামপন্থী যেই দলগুলো আছে তাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি করার মতো লোকবল নেই। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 243 জনের কমিটি করা হয়েছে, হলগুলোতে 593 জনের কমিটি করা হয়েছে সবগুলো হলে, এবং এর বাইরে আরো 1000-এর মতো নেতাকর্মী এখনো বাইরে আছে যাদেরকে আমরা এখনো পোস্ট দিতে পারিনি। সুতরাং তাদের পরিধিটা ছোট, তাদের অনেক কথা আমরা কাউন্ট করি না। তারা আমাদেরকে বিভিন্নভাবে সমালোচনা করতে পারে, সেটা তাদের জায়গা থেকে তারা করতে পারে। আমরা ছাত্র শিবিরের সমালোচনা করি, বাম সংগঠনের সমালোচনা করি, আমরা যাই বলেন। আমি একটু অ্যাড করি দেই, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বনিয়ামিন, তার বক্তব্য আপনি নিশ্চয়ই দেখেছেন। একটি বিষয় অ্যাড করি, আপনারা সেখানে নিশ্চয়ই 593 জনকে কমিটি দিয়েছিলেন, তার মধ্যে খুব গণমাধ্যমের তথ্য অনুযায়ী 14 ঘন্টার মধ্যে 4টি হলের 6 নেতার পদ আবার স্থগিত করেছেন। অভিযোগ হচ্ছে যে ছাত্রলীগের সাথে তাদের সম্পর্ক। রাইট। না, এর বাইরে আরো অনেকে আছে। জি, এর বাইরে তারা তথ্য গোপন করেছে। কমিটি যখন প্রকাশিত হওয়ার পরে সাদিক কায়েম তার উত্তরটা দিবেন যে তারা ছাত্রলীগের সাথে ছিল। এই ছাত্রলীগে যারা ছিল তাদেরকে এতদিন পরে কমিটিতে নেওয়ার সময় কি যাচাই বাছাই করেননি? একটু বলি, এখানে যাদের নামগুলো এসেছে জি তাদের প্রথমত আমরা একেবারে ডিরেক্ট ইনভলভমেন্ট যাদের পেয়েছি আমরা সাথে সাথে চেক করে দিয়েছি তাদেরকে, এবং এর বাইরে আমাদের তদন্ত কমিটি করা হয়েছে 3 দিনের ভিতরে, আজকের ভিতরে তারা রিপোর্ট দিয়ে দিবে, এবং এই রিপোর্টের ভিত্তিতে যারা তথ্য গোপন করেছে, যাদের ছবি হাইড করা হয়েছে তাদেরকে আমরা আবার এক্সক্লুড করে দিব। এটা এখানে ছাত্রদলে ছাত্রলীগের অনুপ্রবেশের কোনো সুযোগ নেই। আমরা জাহাঙ্গীরনগরেও কয়েকজন ঢুকেছে এইভাবে। এই কমিটির মধ্যে ছাত্র শিবিরও থাকতে পারে, ছাত্র শিবিরের কোনো আমি সেই কথাটাই বলতে চাচ্ছিলাম। এখন ওনারা যে গত 15 বছরে যে আপনার হচ্ছে যে ছাত্রলীগের ভিতরে থেকে যে তারা রাজনীতি করেছে, এখন আমাদের সংগঠনে যে ঢুকবে না এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। খুবই টেনশনে আছে আমরা এটা নিয়ে, যে ছাত্র শিবির তাদের যদি আবার এরকম পরিকল্পনা আছে কিনা এটা আমি জানি না, কিন্তু আপনারা তো এই যে আমাদের একটা সুন্দর জায়গা আবিষ্কার করতে পেরেছেন, ছাত্র শিবির আবিষ্কার করতে পারলেন না 593 জনের। এইটাই সমস্যা যে তারা তাদের কমিটি প্রকাশ করে না। এখন তারা যদি তাদের কমিটি প্রকাশ না করে আমরা কিভাবে জানবো? এই জন্যই তাদেরকে বলছে যে গুপ্ত রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ করে প্রকাশ্যে রাজনীতি করেন ভাই, সমস্যা নাই। আচ্ছা দেখেন, এখানে আমার কাছে মনে হচ্ছে ছাত্র দল সবসময় ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। দেখেন, মানে আমরা দেখতে পেয়েছি ওনাদের সংগঠনের সর্বোচ্চ পর্যায়ে দায়িত্বশীল সভাপতি রাকিব ভাই, তিনি বলতেছে একটা প্রেস কনফারেন্সে শিবিরের উপর দায় দিয়ে দাও, এই বাংলাদেশে যাই ঘটে সেটা শিবিরের উপর দায় দিয়ে দাও, এটা আর আগে পিছিয়ে দেখার দরকার নাই। এবং উনি কিছুক্ষণ আগে খুব চমৎকারভাবে অনেকগুলো দায় শিবিরের উপর দিয়ে দিয়েছে। এখানে কি ছাত্রলীগের কোন নেতা কোন মাদ্রাসায় পড়ছে এই কারণে সে শিবির, তার ফ্যামিলি জামাত করছে এই কারণে শিবির, অথবা সে হচ্ছে কোনো এক কালে শিবিরের হচ্ছে একটা চিপস খাইছে সিঙ্গারা খাইছে এই কারণে সে শিবির। বা এটা কোন ধরনের অ্যানালজি? মানে এই ধরনের অ্যানালজিগুলো এখন বর্তমান প্রজন্ম এটাকে হাস্যকর হিসাবে নিচ্ছে।
দ্বিতীয়ত তিনি যে বিষয়টা বলছে, ছাত্রলীগে ছাত্র শিবির ঢুকে নির্যাতন করেছে, এটা তো একটা হাস্যকর একটা হচ্ছে যুক্তি যে ছাত্রলীগ ইসলামী ছাত্র শিবিরের উপর সবচেয়ে বেশি জুলুম করছে, আমাদের শত শত ভাইকে মেরে নির্যাতন করেছে, আমাদের হাজার হাজার ভাই পঙ্গু হয়েছে, আমাদের শত শত ভাই শহীদ হয়েছে, এবং আমাদের সারা দেশের সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ছাত্রলীগের সন্ত্রাসীর দ্বারা। তো সেই ছাত্রলীগের সন্ত্রাসে আপনাদের কি বিষয় বলেছে ওরা কি বলেছে আমাকে একটু বলতে দেন, আমি আপনার বলার সময় বলি নাই, একটু বলতে দেন। শিবিরের যে এটা আমরা অলরেডি ক্লারিফিকেশন দিয়েছি, বাকশাসের যে বিষয়টা বলেছে সেটা অলরেডি ক্লারিফিকেশন দেওয়া হয়েছে, সেটা আমার ফেসবুক পোস্টে গিয়ে যদি আপনি পড়েন সেখানে আপনি পেয়ে যাবেন। তো ছাত্রলীগে যেটা হয়েছে, আমরা যদি এখন রিসেন্টলি ছাত্রদলের যে কমিটিটা, সেখানে অলরেডি 70 জনের আমরা সংশ্লিষ্টতা দেখতে পেয়েছি যারা ছাত্রলীগের বিভিন্ন হচ্ছে কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। এখন আমাকে বাস্তবতা বুঝতে হবে, গত 16 বছরে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা জোরপূর্বক শিক্ষার্থীদেরকে প্রত্যেকটা প্রোগ্রামে নিয়ে যেত, এবং সেই হিসাবে যখন একটা ছেলে বিশ্ববিদ্যালয়ে আসতো, সে কই যাবে, একটা গ্রামগঞ্জ থেকে ছেলে আসার পরে তাকে হলে উঠতে হইতো, হলে ওঠার পরে তাকে জোরপূর্বক প্রোগ্রামে নিয়ে যাওয়া। তো সেই হিসাবে আমরা দেখতে পাই এই আন্দোলনে যারা ফেস ছিল, সেটা সার্জিস বলেন, হাসনাত বলেন, সেটা মাহফুজ আলম বলেন, সবারই এই ফার্স্ট ইয়ারের কিছু ছাত্রলীগের কিছু প্রোগ্রামের ছবি আছে। তো আমি যখন হলে আসি, যেহেতু আমার অভিযোগটা, এটা আমার ক্লারিফিকেশনটা দেওয়া দরকার, এর আগে আমি যখন আমাকে শেষ করতে দিতে হবে, আমি বলে তারপর আপনার সময় আপনি বলবেন। হ্যাঁ, যখন হলে আসি, এর আগে সেই 13, 14, 15 পুরোটা আমি চট্টগ্রামে মহানগরে আমি রাস্তায় ছিলাম ফিসাদ বিরোধী। এই হলে আসার পরে ঢাকায় আমার ওঠার মতো আর জায়গা ছিল না। হলে আসার পরে আমি কিছুদিন হলে ছিলাম, যখন দেখতেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা জোরপূর্বক এরকম ক্যাম্পাসে নির্যাতন করতেছে, তখন আমি হল ছেড়ে চলে যাই। এরপর আমি ফার্স্ট সেমিস্টার ডিফেন্ডে ফার্স্ট হই। এরপর আমি হলের লিগ্যাল সিটের জন্য অ্যাপ্লাই করি এবং সিট পাই। লিগ্যাল সিট পাওয়ার পরে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে কয়েকটা প্রোগ্রামে নিয়ে যায়, সেই কয়েকটা প্রোগ্রামের ছবি এখন আমাদের এই বন্ধুপ্রতিমরা এটা নিয়ে তারা ক্রমাগত প্রপাগান্ডা করে। কিন্তু আমরা তখন সিদ্ধান্ত নিয়েছিলাম যে ছাত্রলীগের সন্ত্রাসীরা এই যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদেরকে তাদের শিক্ষার পরিবেশ নষ্ট করতেছে, তাদের স্বপ্নটাকে ভঙ্গ করে দিচ্ছে, সেই কালচারের কবর আমরা রচনা করব। এবং সেটা 2024 সালের যে জুলাই বিপ্লব হয়েছে, সেই 17 জুলাই ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে প্রত্যেকটা হল থেকে মেরে বের করে দেওয়া হয় এবং এর মাধ্যমে প্রত্যেকটা হল স্বাধীন হয়। তো এই যে আপনি কোনো একটা কিছু দায় দিয়ে দিবেন, চাপাই দিবেন, এইটা তো খুবই ব্যাড কালচার। আপনি আপনার দায়টা নেবেন না, কিন্তু অন্যের দায় আপনার উপর চাপাই দিবেন, এটা কোন ধরনের রাজনৈতিক এবং এর পাশাপাশি এখানে উনি আর কয়েকটা আপনাকে অভিযোগ দিয়েছে। এখানে হচ্ছে দায় নিলে আপনি যে 70 জনের যে যাদের সংশ্লিষ্টতা আসছে, ঠিক আছে, 70 জনের মধ্যে আপনি কয়জনে ইয়া করলেন, এবং যাকে প্রদান করা হয়েছে, যাকে প্রদান শাওন ভাই, ওনার নিজের ছাত্রলীগের সাথে ছবি আছে। তা এখন আপনি যে এখানে এসে বলতেছেন, এটা তো আপনাকে বাস্তবে বেঁচে নিতে হবে। এটা আপনি বলেন, ওনার সাথে ছাত্রলীগের ওই সময় যারা হল ক্যান্ডিডেট আছে, ওই প্রোগ্রামে ওনার ছবি আছে, ওনাকে প্রদান করছে হচ্ছে ছাত্রলীগের যারা সংশ্লিষ্টতা আছে তাদেরকে বের করার জন্য, তাদেরকে আইডেন্টিফাই করার জন্য। এটা শাওনের ব্যাপারটা একটু ক্লিয়ার করবেন। শাওনের বিষয়টা হচ্ছে, শাওন তো জেল খাটছে 3 বার বিরোধী দলে। ও শাওন তো আত্মপ্রকাশ 5 তারিখের পরে করে নাই, সাদিক কায়েম তো 5 তারিখের পরে আত্মপ্রকাশ করছে। ওইখানে যেটা হইছে, ছাত্রদলের যে নাগরিক অধিকার ছিল, ছাত্রদল তার পরিচয় দিতে পারতো, তার প্রত্যেকটা অফিস সারা দেশে খোলা ছিল। ইসলাম ছাত্র শিবির গত 16 বছরে খুনি হাসিনা আমাদের কি কোনো অফিস আমরা করতে পারছি? আমাদেরকে স্টাডি সার্কেল থেকে ধরে নিয়ে আমাদেরকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করছে, আমাদের বিয়ে প্রোগ্রাম থেকে ধরে নিয়ে তাকে জঙ্গি হিসেবে সাব্যস্ত করছে। আমরা মানুষ ছিলাম না, আমাদেরকে মেরে ফেলা বৈধ ছিল। এবং খুনি হাসিনা যখন দেখতেছে আন্দোলন বন্ধ করতে পারতেছে না, তখন 2 আগস্ট ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে দেয়। এইটা তো এই নির্যাতন, এই জুলুমটা তো হচ্ছে ছাত্র দলের ছিল না, আপনাদের চেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে। শুনেন, আমরা ফিরছি শ্যামল মালুম, জাতীয়তাবাদী ছাত্র দল নেতা। ছাত্র সংসদ নির্বাচন ডিক্লার হয়েছে ঢাবিতে, রাবিতে, সেই জায়গাটায় আপনারা কি মনে করছেন যে এখন পরিবেশ সুস্থির আছে? নির্বাচনের ডেট তো আছে, নির্বাচনের আসলে কতটা পরিবেশ আছে? আপনাদের প্রার্থী কারা, জোট করবেন কাদের সাথে, নাকি এককই নির্বাচন করবেন? না, ডাকসু নির্বাচনের বিষয় হচ্ছে আমাদের অবস্থান স্পষ্ট। আমরা প্রথম থেকে বলেছি, ডাকসু নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সেখানে অংশগ্রহণ করব, এবং সেই অংশগ্রহণের তাগিদ থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে আপনার একটা সংস্কারের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের যে বিষয়টা, সেটা থেকে মাত্র 2 থেকে 3টা, প্রায় 300-র মতো সংস্কার প্রস্তাব দিয়েছিলাম, সেখানে 2 থেকে 3টা বা 4টা 5টা প্রস্তাব তারা মেনেছে, আর বাকিগুলো সব তারা তাদের মতো করে করেছে। সেই জায়গা থেকে আমাদের কিছু অবজেকশনের জায়গা আছে, আমরা সেটা আমাদের গতকালকে যে মিটিং ছিল সেখানে আমরা উত্থাপন করেছি। জি। আর হচ্ছে প্যানেলের যে বিষয়টা, সেটা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এখনো কেন্দ্রীয় সংসদের আমরা সিদ্ধান্ত নেইনি এই বিষয়ে আমরা কিভাবে ডাকসু নির্বাচনটাতে অংশগ্রহণ করব।
আর বাকি যে বিষয়টা সেটা হচ্ছে যে বাকিটা সামনে আপনারা দেখতে পারবেন পাবো। কয়েকদিনের ভিতরে আমরা স্পষ্ট করব আমাদের অবস্থান। জি, আপনাদের সাংগঠনিক অভিভাবক আপনারা বলে থাকেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। তার গত একদিন আগের একটি বক্তৃতা একটু কোট করছি, তিনি বলেছেন যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলো যেতে পারেনি, বিভিন্ন কারণে সেখানে বিএনপির বা অন্যান্য দলগুলো বাংলাদেশের রাজনীতিতে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া যায়নি, তবে আস্তে আস্তে ধীরে ধীরে সেটি হবে। এবং আপনি জানেন যে এই সম্প্রতি আপনাদের মানে বিএনপির বিভিন্ন জায়গায় কাউন্সিল হচ্ছে সরাসরি ভোটে। ছাত্র দলের কাউন্সিল কিংবা এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনটা কি হবে খুব সহসাই? আচ্ছা, এখানে একটা বিষয় আমাদের দলের সাংগঠনিক অভিভাবক মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে কথাটি বলেছেন সেটা হচ্ছে বিগত 15 বছরও কিন্তু 15 বা 17 বছর যেটাই বলি বাংলাদেশে কোনো ডেমোক্রেসি ছিল না। এবং সেই ধারাবাহিকতায় আমাদের সংগঠনে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ, যেমন 2018 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের খোকন শ্যামল ভাইয়ের যে কমিটি সেটা কাউন্সিলের মাধ্যমে করেছে। এর পরবর্তীতে যে কমিটিগুলো হয়েছে সেগুলো অনেকটা ডেমোক্রেটিক ওয়েতেই হয়েছে। আমাদের সেন্ট্রাল বোর্ডের যারা আছে তাদের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে মতামত নিয়ে একটা মানে ইনডোর ভোটিংয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের পরবর্তী কমিটিগুলো ফর্ম হয়েছে এবং আমাদের কমিটিটাও সেইভাবেই হয়েছে। তো সুতরাং আরেকটা বিষয় হচ্ছে অন্যান্য রাজনৈতিক দল যেগুলো আছে সেটার বিষয়ে বলতে পারবো না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সব জায়গায় আমাদের দলের যে নেতাকর্মী আছে তাদের মতামতের প্রাধান্য দিয়ে কিন্তু আমরা কাজ করছি। এবং আপনারা দেখছেন বাংলাদেশে আমাদের যে সাংগঠনিক টিমগুলো কাজ করছে সেই টিমগুলো কিন্তু বাংলাদেশে প্রায় অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে কাউন্সিল করার মতো পরিবেশ আছে সব জায়গায় আমরা কাউন্সিল করে কমিটি করেছি এবং সেখানে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং লাইনে দাঁড়িয়ে নারী শিক্ষার্থী সহ সবাই ভোট দিয়েছে। আচ্ছা, এটা একটা বিষয়। আরও যে এইখানে একটা বিষয় ছিল যেটা বলেছেন তিনি যে রাজনীতি করতে পারেননি, সেই প্রশ্নটার মনে আমার জবাব দেওয়ার দরকার। সেটা হচ্ছে ধরেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করেছি, কিন্তু আমার নিয়মিত শিক্ষার্থী আমি যখন ছিলাম আমার ডিপার্টমেন্টের সবাই জানতো আমি ছাত্রদল করি। ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাবেক ভাইস চ্যান্সেলর, 2 বারের ভাইস চ্যান্সেলর আখতারুজ্জামান স্যার, উনি আমার ডিপার্টমেন্টের ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রক্টর গোলাম রাব্বানি স্যার, উনি আমার ডিপার্টমেন্টের টিচার ছিল। 2 জন সহ অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিল এবং ওনাদের সামনে আমি বুক ফুলিয়ে বলতাম আমি ছাত্রদল করি, আপনি আমাকে কি করবেন? আমার ডিপার্টমেন্টের রেজাল্ট প্রথম 4 সেমিস্টার ফার্স্ট ক্লাস সেকেন্ড ছিল। কিন্তু ফাইনালি আমি ঠিকমতো একাডেমিক ক্লাস কন্টিনিউ করতে পারিনি বিদায় কিন্তু আমার সেটা সম্ভব হয়নি। কিন্তু আমি আমার পরিচয় রাজনীতি করেছি, আমি নিজের পরিচয় গোপন করে রাজনীতি করিনি। অনেক ধন্যবাদ সাদিক কাইম। আপনাদের প্রার্থী কারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের? আপনি ইলেকশন করছেন, এটি আমরা বিভিন্নভাবে হয়তো আভাস পাচ্ছিলাম, অনেকে বলে থাকেন। আপনি তো ইলেকশন করছেন। আমরা আমাদের প্যানেল নিয়ে আলাপ করছি। এখন পর্যন্ত আমাদের ফাইনাল প্যানেল কারা কারা থাকছে এটা সিলেক্ট হয় নাই। খুব দ্রুতই আমরা পূর্ণাঙ্গ প্যানেল আপনাদের মিডিয়ায় পৌঁছাবো এবং আমাদের প্রেস কনফারেন্সের মাধ্যমে কারা কারা থাকছে সেই বিস্তারিত আমরা জানাবো। ইসলামী দলগুলোর সাথে আপনাদের বৃহৎ সংগঠন জামাত ইসলামী একটা ঐক্য করছেন বা করবেন আভাস দিচ্ছেন, আপনারাও কি এই শিক্ষা ক্ষেত্রেও কি এই ডাকসুতেও কি সেরকম কিছু করবেন চিন্তা আছে? আমাদের সাথে মোটামুটি সবাই আলাপ করছে। এখানে বিভিন্ন ছাত্র সংগঠনে যারা আছে তারা আমাদের সাথে আলাপ করছে, ইন্ডিপেন্ডেন্ট যারা অ্যাক্টিভিস্ট আছে তারা আলাপ করছে, এর বাইরে ইসলামিক যে গ্রুপটা আছে তারাও আলাপ করছে। তো এখন পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিইনি আমাদের প্যানেলে কারা কারা থাকছে, কিন্তু আমরা আশা করছি এটা একটা ইনক্লুসিভ প্যানেল হবে এবং এখানে সবাই আসার সুযোগ থাকবে এবং সামগ্রিক একটা প্যানেলের মাধ্যমে আমরা আমাদের ডাকসুর সামগ্রিক প্যানেলটা অন্য ছাত্র সংগঠন নিয়ে নেবেন নাকি শিবিরে? এটা আপনারা খুব দ্রুত জানতে পারবেন। আমাদের সাথে আলাপ করতেছে, আমরা শুধুমাত্র শিবিরের যারা এটা নিয়ে প্যানেল হবে না, আমাদের ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট এখানে জুলাই বিপ্লবের অনেক ফেস আছে, তারা আমাদের সাথে যোগাযোগ করতেছে, ইভেন বামপন্থীরা আমাদের সাথে যোগাযোগ করতেছে। তো সব মিলিয়ে গোপনে প্যানেল দেন না, তাহলে গোপন নাই, প্যানেল তো অবশ্যই কারা কারা থাকছে এটা পাবলিকলি আপনারা জানতে পারবেন। এই সব কিছু এখানে গোপনের কিছু নাই, এই গোপন মনস্তাত্ত্বিক থেকে আপনারা বের হয়ে আসেন। সেক্ষেত্রে এই সৌহার্দ্যপূর্ণ যেরকম টক শোতে আলোচনা হচ্ছে সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ কি ঢাবিতে থাকবে? অবশ্যই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন 1 বছর ধরে এখানে ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনগুলো অ্যাক্টিভিটি করছে এবং আমরা এখানে আমাদের মধ্যে ক্যাম্পাসের মধ্যে পলিসি ডায়ালগ হচ্ছে, ডিবেট হচ্ছে, আমরা একজন আরেকজনের কনস্ট্রাকটিভ ক্রিটিক করছি, সমালোচনা করছি, কিন্তু আমরা কেউ এখানে হকি স্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাচ্ছে না, পেশী শক্তি প্রদর্শন করতে চাচ্ছে না। বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লব পরবর্তী ঐতিহাসিক একটা গণতান্ত্রিক পরিবেশ এই ক্যাম্পাসগুলোতে আমরা নিশ্চিত করতে পেরেছি। এখানে 30 সেকেন্ডের একটু বলি, সেটি হচ্ছে যে আজকেও আশ্রস ইউনিয়নের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি বলেছে যে এর আগে যখন বিএনপি জামাত সংঘ একসাথে সরকার পরিচালনা করেছে, ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে অনেকগুলো সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটি তার সামনে এনেছে। সুতরাং সেইখান থেকে কি শিক্ষার্থীরা একটু ভয়ে বা আতঙ্কে থাকবে যে আগামী দিনে সেরকম আবার ফিরে না আসে? ইতিমধ্যে 1 বছরে আমাদের অ্যাক্টিভিটি দেখে শিক্ষার্থীদের একটা ট্রাস্ট তৈরি হয়েছে। আমরা মনে করি না কোনো ধরনের সংঘাত
রক্তপাত এই ধরনের কোনো আমাদের মধ্যে হবে। আমাদের মধ্যে এই যে কথার মধ্য দিয়ে আমরা আমাদের নেগোসিয়েশনগুলো করবো, কিন্তু আমরা এখানে কেউ হকিস্টিক অথবা স্ট্যাম্প নিয়ে যাবো না, কেউ পেশি শক্তি আমরা প্রদর্শন করতে যাবো না। এবং এই জায়গায় আমাদের আরেকটু সতর্ক থাকতে হবে। আমি বারবার বলছি, আমাদের কমন এনিমি ঠিক করতে হবে। আমাদের কমন এনিমি কারা? শাহবাগ। আমাদের কমন এনিমি হচ্ছে যারা মব সন্ত্রাস কায়েম করে, এবং আমাদের কমন এনিমি হচ্ছে কারা? দিল্লির যারা এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চায়। সুতরাং তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে যদি আমরা ডিল করতে পারি, তাহলে বাংলাদেশে আর কোনো সংকট নাই। আপনিও কি তেমনটা মনে সহকারে করছেন? বলেন, পিন্ডি সহকারে। হ্যাঁ অবশ্যই, পিন্ডি তো অবশ্যই, পিন্ডির যারা দালাল আছে এবং দিল্লির যারা দালাল আছে সবাইকে বাংলাদেশ থেকে সমূল উৎপাদন করতে হবে, এবং বাংলাদেশ হবে বাংলাদেশপন্থীদের জন্য। অনেক অনেক ধন্যবাদ আবু সাদিক কাইম আপনাকে, এবং অসংখ্য ধন্যবাদ শ্যামল মালুম আপনাকেও। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। আমরাও বিশ্বাস করতে চাই সবার আগে দেশ, আর সেই দেশ গড়তে এই প্রজন্মের বা এই শিক্ষার্থীদের যারা রাজনীতি করে তাদের কিন্তু কোনো বিকল্প নেই। আগামী দিনের নেতৃত্ব গড়ে উঠুক দেশপ্রেমিক নেতৃত্ব, সেই প্রত্যাশা করছি। আর আগামী দিনে বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গড়তে আসুন যে যার জায়গা থেকে একটু হলে ইতিবাচক ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।